ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর প্রশ্নগুলি মানে ম্যাথের পার্ট 5-এর প্রশ্নগুলি সলভ করব। দেখো, প্রতিদিন যেভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে একবারে ইজিভাবে ক্লাসগুলো করি, একই রকম এটাও আজকেও একবারে ইজিভাবে তোমাদের বুঝিয়ে দেবো, নাকি একবারে কোনো সমস্যা থাকবে না, একবার ইজি করে তোমাদের বুঝিয়ে দেবো। অঙ্কগুলো যখন আমি শুরু করব, যখন অঙ্কগুলো ক্লাস নেব, তোমরা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখে নেবে, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একবার ইজি লাগবে তোমাদের। আমি এই পার্ট 5-এর আগে আমি ক্লাস 10-এর মানে পার্ট 5-এর জিওগ্রাফির প্রশ্নগুলি সলভ করে দিয়েছি। তোমরা যদি এটা না দেখে থাকো তোমরা দেখে নেবে, আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো শুরু করি। দেখো এখানে কি লেখা আছে, দেখো লেখা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, নাকি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগে লেখা আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS, নাকি একের দাগে কি লেখা আছে আমি একটু লিখে দিচ্ছি, নাকি এখানে একের দাগে আমি অঙ্কটা লিখে দিচ্ছি। দেখো আমি এখানে একের দাগে প্রশ্নটা তুলে দিয়েছি। কী আছে বলে দিই তোমাদের একের দাগে প্রশ্ন। A সমানুপাতি y, x সমানুপাতি y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটা হবে সেটা তোমাদের বার করতে হবে। এর দিকে আছে কি 5, বির দিকে আছে 5-এর 3, সির দিকে আছে 3, ডির দিকে আছে 3/5। তাহলে এই 4টে অপশান মধ্যে কোনটা ঠিক হবে জানবো কী করে, নাকি? তাহলে আমি অঙ্কটা করলে তো জানতে পারবো, অঙ্কটাই করি। দেখো এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে x সমানুপাতি y। দেখো আমি যখন তোমাদের ভেদ ধ্রুবকের অঙ্কগুলো ছেড়েছিলাম, মানে ভিডিওগুলো দিয়ে যখন ছেড়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পারবে। একবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম এগুলো সম্বন্ধে। দেখো x সমানুপাতি y এখানে লেখা আছে, নাকি? তাহলে এই x সমানুপাতি y সমানুপাতটা তুলে দেবো। তাহলে তুলে দিলে কী হবে, তাহলে কী লিখবো, অতএব x সমানুপাতটা তুলে দিলে কী হবে, এখানে একটা সমান চিহ্ন হয়ে যাবে, বোঝা গেছে? তখন কী লিখতে হবে, একটা ধ্রুবক লিখে দিতে হবে। কী ধ্রুবক লিখবো, এখানে একটা কে ধ্রুবক লিখে নিলাম, নাকি ইন্টু y। এই যে কে ধ্রুবকটা লিখলাম এখানে সেটা লিখে দিতে হবে। কি লিখতে হবে, যে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক বলে, বুঝতে পারলে? এবার দেখো আমি এখানে এক্সের মানটা বার করলাম, নাকি? এরপরে কী আছে দেখো, মানে x = k × y হয়ে গেল। এখানে যেহেতু সমানুপাতি চিহ্নটা তুলে দিলাম বলে এখানে সমান চিহ্ন হয়ে গেল। এবার দেখো এখন এই মানটাই বার করতে হবে, মানে কি বলেছে, 5x = 3y আছে। এবার দেখো আমি এখানে এটা লিখছি, নাকি? তাহলে কী লিখবো, এখন বলে লিখবো। এখানে কী লিখবো, যে এখন কি লিখবো, 5x = 3y, বোঝা গেছে? এবার দেখো এক্সের মানটা আমি কী বার করেছি, এখানে কে ওয়াই বার করেছি, নাকি? এটা এখানে লিখবো বা তাহলে 5xএর মানটা তাহলে কত বার করেছি, এখানে এক্সের মান করেছি কে ওয়াই, এর বন্ধন দেওয়ার দরকার নেই, ইন্টু কে ওয়াই লিখলাম, বুঝতে পারলে? = 3y বসিয়ে দিলাম। দেখো তাহলে বাকি লিখলাম 5 তো 5 বসিয়ে দিলাম, এক্সের মান এখানে কে ওয়াই বসিয়ে দিলাম, এখানে এক্সের মান কে ওয়াই লিখেছিলাম তাই এখানে বসিয়ে দিলাম, আর 3y এখানে হয়ে গেল, বুঝতে পারলে তো? এখানে তাহলে কী লিখবো, যে x এর মান বসাইলাম, লিখে দিলে। এবার দেখো কি করব, বা এখানে একটা সরল করে নিচ্ছি, কে এর মানটা বার করে নেব। তাহলে কে = তাহলে কত হবে, 3y/5y। এখানে y কেটে দাও, তাহলে কি থাকলো, বা কে = 3/5। এবার এখানে কি বলেছে, 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান, তাহলে এখানে ভেদ ধ্রুবক মানে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, তাহলে ভেদ ধ্রুবকের মান কত বেরোলো আমাদের, 3/5। তাহলে এখানে উত্তরটা হবে ডির দাগে উত্তরটা তাহলে ঠিক হবে। তাহলে তোমরা কি লিখবে, এটার পরে লিখবে তোমরা যে অ্যান্সার, এরকম দুটো কোলনের মতো দিয়ে দেবে, দিয়ে কি লিখবে, ডির দাগে, নাকি 3/5 বলে, বোঝা গেছে? এরকম তোমরা জাস্ট ডিটো একই রকম করবে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 1-2 কী লেখা আছে বলো দেখি। 1-2 প্রশ্ন দিয়েছে, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, আমি অপশানগুলো লিখে দিচ্ছি। 1-এর দিকে অপশান দেওয়া আছে, দেখো আমি অপশানগুলো লিখে দিচ্ছি। এখানে এর দিকে অপশান দেওয়া আছে কি
3:2, বি দেখে অপশান দেওয়া আছে 5:6, সি দেখে অপশান দিয়েছে 6:5, ডি দেখে অপশান দেওয়া আছে 9:5। এখানে কী লেখা আছে আবার একবার আমি অঙ্কটা পড়ছি। অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং প্রতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তাহলে মূলধন অনুপাতে বণ্টিত হবে, তা কোনটা হবে? এই মূলধন অনুপাতে বার করলে এটা কোনটা আসবে সেটা বার করে দেখাতে হবে। তাহলে আমি বার করছি। দেখো এখানে লেখা আছে কি অমল 5,000 টাকা 9 মাসের জন্য, তাহলে লিখব কি অমলের 5,000 টাকা 9 মাস ব্যবসায় খাটলে হয় কত হবে বলতে এখানে 5,000 গুণিতক 9 টাকা, তাহলে 9 5 কত হবে 45,000 টাকা হবে। হলো। এবার প্রতিমার কি বলেছে এখানে যে প্রতিমার 6,000 টাকা 5 মাস, তাই লিখবে যে প্রতিমার কত 6,000 টাকা কমাস 5 মাস ব্যবসায় খাটলে হয় কত হচ্ছে বলো দেখি, তাহলে 6,000 গুণিতক 5 নাকি টাকা, তাহলে 6 5 30,000 টাকা। বুঝতে পারলে? তাহলে প্রতিমার তাহলে কত 30,000 টাকা হয়েছে মূলধন, আর অমলের হয়েছে কত 45,000 টাকা। বোঝা গেছে? এরপরে কি লিখবো, তাহলে অমলের ও প্রতিমার মূলধনের অনুপাত লিখবো। তাহলে কি লিখবো অমলের ও প্রতিমার মূলধনের অনুপাত কত বলো তো, অমলের হচ্ছে 45,000 টাকা ইস্টু প্রতিমার হচ্ছে কত 30,000 টাকা নাকি। এবার দেখো কাটাকাটি করে দিচ্ছি। বুঝতে পারলে? 15তে কেটে দিই। দেখো এখানে 3টে শূন্য কেটে দাও, এটাও 3টে শূন্য কেটে দাও, তাহলে 15তে কাটবো। 15তে কাটলে 15 3 45 আর 15 দিয়ে 30, তাহলে কত হচ্ছে এখানে তাহলে 3:2। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে পড়েছে। এখানে কত নম্বর উত্তর হবে 3:2, এর দেখ উত্তর কারেক্ট হবে। তাহলে এর দেখ উত্তরটা কারেক্ট হবে। তাহলে কী লিখবে এখানে যে অ্যান্সার বলে দুটো এরকম কোলন দেবে, দিয়ে কী লিখবে এর দাগে 3:2। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 1-এর 3 থেকে কী বলেছে, 1-এর 3 থেকে কী বলেছে দেখো লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্ত এর বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কি বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেন্টিমিটার, পিও 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। এখানে অপশান দেওয়া আছে কয়েকটা। অপশানটা কী আছে দেখো, তাহলে আমি লিখে দিচ্ছি এটা। দেখো এখানে কী লিখছে, আমি আরেকবার প্রশ্নটা পড়ছি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমি এই ছবিটা আঁকি। একটা বৃত্ত বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এরা একটা বৃত্ত বলেছে। আচ্ছা আমি ছবিটা একটু সাইডের দিকে আঁকছি, অঙ্কটা করতে হবে তো সাইডের দিকে আঁকছি আমি। দেখো এখানে কী লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে কেন্দ্রীয় বৃত্ত ও। বোঝা গেছে? এবার কি বলেছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, এখানে একটা পি নিলাম, এটা একটা বহিস্থ বিন্দু পি। এরপরে কি বলেছে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে আমি এটা স্পর্শক অঙ্কন করে নিচ্ছি। বোঝা গেছে? যেহেতু স্পর্শক আঁকলাম, এবার দেখো কিউ বিন্দুতে স্পর্শ করে, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত কিউ বিন্দু, কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ 9 সেমি, তাহলে এই যে ও কিউ এটা কত 9 সেমি দেওয়া আছে, আর পিও 15 সেমি, তাহলে পিও কত দেওয়া আছে 15 সেমি দেওয়া আছে। হলে পি কিউ মানে এটা তাহলে কত বার করতে হবে, এই পি কিউটা কত এটা বার করতে হবে। দেখো এখানে যা লেখা আছে আমি সেটাকে লিখে দিচ্ছি। এখানে কি লেখা আছে বলো দেখি, লেখা আছে যে এটা আমি লিখছি যে ও এখান দিয়ে আছে ও কিউ, তাহলে ও কিউ ইকুয়াল টু, তোমরা এরকম ছবিটা একটু এখানে আঁকবে, আমি নিচের দিকে আঁকলাম কেন যেহেতু ধরবে না বলে এখানে নিচের দিকে এঁকেছি। তোমরা খাতার প্রথমে এরকম আঁকতে পারো বা এই অঙ্কটার পাশে আঁকলেও চলবে নাকি। ও কিউ ইকুয়াল টু 9 সেমি, তোমরা এরকম লিখবে
ও কিউ 9 সেমি হয়ে গেল, পিও 15 সেমি, তাহলে পিও 15 সেমি, তাহলে পি ও ইকুয়াল টু 15 সেমি নাকি। এরপরে কি লেখা আছে, পি কিউ দৈর্ঘ্যের, পি কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত বলেছে। দেখো এটা কিন্তু, দেখো এটা এই যে স্পর্শকে ছেদ করেছে এটা কিন্তু 90 ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি, তাহলে কত হচ্ছে, তাহলে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব কোণ পি কিউ ও ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ নাকি। তাহলে কি অতএব ত্রিভুজ পি কিউ ও একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, তো লম্বটা কোনটা আছে, ওপি লম্ব। তাহলে কি লিখব, যে ত্রিভুজ পি কিউ ও সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তাহলে কি হচ্ছে, ওপি ও কিউ, হ্যাঁ ও কিউ, এটা ভূমি হচ্ছে, এটা ভূমি, বুঝতে পারলে। আর পি কিউ লম্ব, তাহলে পি কিউ লম্ব, আর ওপি হচ্ছে কি অতিভুজ, বুঝতে পারলে। তাহলে ওপি সমান অতিভুজ, এখন সমান চিহ্ন দিয়ে দেবে, বুঝলে তো, এখানে সমান চিহ্ন দিয়ে দেবে এখানটায়। হ্যাঁ কী লিখবো, ওপি অতিভুজ নাকি। এবার দেখো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এরকম, যে যে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। আমরা জানি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এটা লিখবো। তাহলে লম্ব আমরা জানি বলে কমা দিয়ে দেবে, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বুঝতে পারলে। এবার আমাকে এটা কার মানবার চাইছে বলে দেখি, ও পি কিউ হচ্ছে কি বলে লম্ব, এখানে দেখো পি কিউ লম্ব, তাহলে লম্বটার মান বার করতে হবে। বা তাহলে লম্ব স্কোয়ার আমি একবার সহজে চলে যাচ্ছে, একবারে লম্ব নাকি ইকুয়াল টু রুট ওভার দিয়ে দেবো। দেখো এখানে অতিভুজ, তো অতিভুজ এখানে থাকবে, তাহলে লিখবো অতিভুজটা কত বলে দিই, এখানে অতিভুজটা এখানে কত বলেছি, এখানে ওপি। আচ্ছা ওপির মানটা আমি এখানে বসিয়ে দেবো, নাহলে তো অঙ্ক করা যাবে অনেক বড় হয়ে যাবে। তাহলে ওপির মানটা তাহলে কত আছে বলে দেখি, ওপির মান এখানে কত আছে, এখানে ওপির মান 15 সেমি, তাহলে এখানে 15 সেমি লিখে দেবো, 15 বলে স্কোয়ার দিয়ে দিলাম, বোঝা গেছে। এবার দেখো ভূমিটা ওপারে চলে আসবে, তাহলে ভূমিটা ওপারে আসলে ভূমি মানে কত আছে, এখানে ভূমিটা হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ কত হচ্ছে 9 সেমি, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস দেবে। দেখো ভূমিটা এপারে ছিল প্লাস হয়ে, যখন এদিকে আসবে তখন মাইনাস হয়ে চলে যাবে, সমান চিহ্ন এদিক ওদিক হলে প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে যায়, তাহলে কি মাইনাস ভূমিটা তাহলে ও কিউ হয়ে যাবে। ও কিউর মানটা তাহলে কত 9 সেমি আছে, 9 সেমি লিখে দেবে এখানটায়, স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু স্কোয়ার ছিল। আর লম্বর পাশে লম্বর উপর যে স্কোয়ারটা ছিল এখানে এদিকে রুট ওভার হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে এটা কী লিখবো, তাহলে এখানে আমার হয়ে গেছে লম্ব ইকুয়াল টু তাহলে কত, লম্ব হচ্ছে, আচ্ছা এখানে লম্বটা লিখছি না, এখানে লম্বটা মানে কী আছে বলো দেখি, এখানে দেখো লম্বটা কী বলছি, পি কিউ লম্ব, এখানে তাহলে এটা মুছে আমি পি কিউ লিখে দিচ্ছি, লম্ব জায়গায় কী লিখবো, পি কিউ, বুঝতে পারছো। তাহলে স্কোয়ারটা আমি তুলে দিয়েছি, তাহলে এখানে কী লিখবো, সেমি বলে, বুঝতে পারছো। তাহলে পি কিউ ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। এবার আমার কোনটা মিলেছে দেখি, বির দেখে উত্তরটা মিলে গেছে। তাহলে বির দেখে হচ্ছে কি 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি, দেখো আমার এখানে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি আছে, বুঝতে পারছো তাহলে অঙ্কটা। তাহলে এখানে কী লিখবে, এটার পরে মানে ঠিক তলায় লিখবে যে অ্যান্সার বলে, আমি এখানে জায়গা নেই বলে এরকম লিখে দিচ্ছি, এখানে অ্যান্সার এরকম কোলন মতো দিয়ে দিবে, দিয়ে কী লিখবে, বির দেখে উত্তরটা কী আছে লিখে দেবে যে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার সেমি বলে, বুঝতে পারলে। অঙ্কটা কমপ্লিট। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 1-4 দিয়ে কী দেওয়া আছে বলে দেখি, যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাতটা কত হবে।
তাহলে দেখো দুটো গোলকের বক্রতল মানে কী হবে, এরকম যদি একটা গোল হয়, এরকম মানে এরকম যদি একটা বৃত্ত হয় তাহলে বক্রতল মানে এটা উপরে চারদিকে এই রেখাটা হচ্ছে বক্রতল নাকি। এরকম বলেছে দুটো কি বলেছে, দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আগে জানতে হবে গোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি নাকি। তাহলে আমি গোলকের ক্ষেত্রফলের সূত্র জানতে হলে তাকে ব্যাসার্ধ কত জানতে হবে নাকি। তাহলে এটা মুছে দিচ্ছি আমি এটা। তাহলে অঙ্কটা আমি কী করব, লিখে নেব যে ধরি প্রথম গোলক দুটি বলেছেন এখানে, এই জন্য আমি লিখব কি প্রথম গোলক। তাহলে কি লিখলাম, ধরি প্রথম গোলকের ও দ্বিতীয় গোলকের কি লিখলাম, গোলকের ব্যাসার্ধ যথাক্রমে কত বলে দিয়ে আমি এখানে ধরে নিচ্ছি বড় R1 ও বড় R2, বুঝতে পারলে। তাহলে আমি কী ধরছি, ধরি প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যথাক্রমে বড় R1 ও ছোটো R2, বড় R2, বুঝতে পারলে। এবার কি দেখো, তাহলে প্রথম গোলকের এখানে প্রথম গোলকের ক্ষেত্রফল তাহলে কী হবে নাকি। আমি আর বেশি বাড়াচ্ছি না, যেহেতু 1 নম্বর প্রশ্ন না, বেশি বড় করবো না। তাহলে কি আমি তাহলে লিখে দেবো প্রথম গোলকের, এখানে কি বলেছে যে এখানে বলেছে যে দুটি নিরেট বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে। তাহলে আমাকে জানতে হবে, বার করতে হবে তাহলে কি প্রথম গোলকের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি লিখব, অতএব প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের ক্ষেত্রফলের অনুপাত। দেখো আমি একসঙ্গে করে দিচ্ছি, তো 1 নম্বর প্রশ্ন তো বেশি বড় করছি না। তাহলে প্রথম গোলক দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল অনুপাত, তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফলটা কী, তাহলে কী হবে, ক্ষেত্রফলে 4πr², মানে বড় আর ধরেছি আমি এখানে r², বুঝতে পারলে, ইস টু 4π বড় R² 2, বোঝা গেছে। তাহলে আমি প্রথম গোলক ও দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল অনুপাত, দেখো প্রথম গোলকের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে 4πr², 1 এখানে লিখেছি, আর দ্বিতীয় গোলকের হচ্ছে 4πr² 2 লিখেছি এখানে, বোঝা গেছে। তাহলে আমি এখানে কাটাটি করে দিচ্ছি, দেখো 4 কেটে দাও, পাই কেটে দাও নাকি। এবার আর এখানে কি লেখা আছে বলে দেখি, এখানে লেখা আছে 25/16, এখানে দেখো R² ইস টু R² 2, দেখো R² 1 আর R² 2 আছে এখানে। তাহলে এখানে আমার এখানে তাহলে কী বেরোলো, তাহলে এখানে R² 1 ইস টু R² 2, তাহলে এইটা আমার বেরোলো। এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে এখানে দেওয়া আছে 25/16 নাকি। তাহলে আমি এটা লিখে দেবো, আমি মুছে দিচ্ছি এখন এটা। তাহলে দেখো আমরা কী বার করলাম, তাহলে যে দুটি নিরেট বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করেছি, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করেছি কত, R1² ইস টু R2² বার করেছি, কিন্তু বইতে দেওয়া আছে কত 25/16, বুঝতে পারলে তো। তাহলে এখানে কি লিখব, শর্তানুযায়ী কী হবে, তাহলে এখানে আমার বেরিয়েছে R1² নাকি ইস টু R2² ইকুয়াল টু, বইতে দেওয়া আছে 25/16 নাকি। তাহলে এখানে বইতে দেওয়া আছে 25/16, বোঝা গেছে। তাহলে এটাকে আমি অনুপাতে মানে বাই করে দিচ্ছি, ভেঙে নিচ্ছি, দেখো তাহলে কি লিখবো, তাহলে R1² বাই R2² নাকি ইকুয়াল টু 25/16। দেখো এই যে স্কোয়ারটাকে আমি এখানে হোল স্কোয়ার করে নিচ্ছি, একসঙ্গে বন্ধনের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে R1/R2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 25কে 16কে ভাঙলে কত হবে, 5 4 হোল স্কোয়ার করে দিচ্ছি নাকি। এবার দেখো আমি স্কোয়ারগুলো তুলে দেবো, কী লিখবো, অতএব R1/R2 ইকুয়াল টু 5/4। তাহলে আমি R1/R2 ইকুয়াল টু 5/4 এই মানটা বার করলাম। তাহলে এখানে আমি কী বার করলাম, R1/R2 ইকুয়াল টু 5/4 বার করেছি। এরপরে আমি এটা মুছে দিচ্ছি, এর পরবর্তী স্টেপটা মুছে করছি। এরপর দেখো তোমার কী বার করতে হবে,
এবার গোলকের আয়তন বার করতে হবে। এখানে কি লেখা আছে আমি এটা মুছে দিয়েছি, তাহলে আমি এখানে বার করে ফেলেছি, যেটা বার করেছি সেটা পাশে লিখে দিচ্ছি R1/R2 = 5/4 আমি বার করেছি। এবার এখানে কি বলেছে বলে দেখি তাদের আয়তনের অনুপাত কত, তাহলে দুটি গোলকের আয়তন বার করতে হবে। তাহলে কী করবো, তাহলে প্রথম গোলকের আয়তন নাকি আমি একসঙ্গে বার করে নিচ্ছি, বুঝলো তো। অতএব লিখব, অতএব প্রথম গোলকের আয়তন, তাহলে কত বলে দেখি প্রথম গোলকের আয়তন, এটা কিন্তু কিছু না, এটা আমি আগেরটা বার করেছিলাম সেটা লিখে দিচ্ছি মানটা। আয়তন তাহলে কী হবে 4/3 পাই, 8টা বড় হাতে ধরেছিলাম আমি, R1³ দেখো আমি এখানে প্রথমটা কিন্তু R1 ধরেছিলাম নাকি, তাই এখানে কী করছি 4/3 পাই R³ করেছি। আর দ্বিতীয় গোলকের এখানে লিখে দিচ্ছি, এবং দ্বিতীয় গোলকের নাকি আয়তন কত বলে দেখি, দ্বিতীয় গোলকের আয়তন তাহলে কত হবে, সেম একই রকম হবে, = 4/3 পাই R2³। বোঝা গেছে। এবার দেখো দুটি গোলকের আয়তন অনুপাত তাহলে কী হবে, লিখব এরপরে লিখব অতএব দুটি গোলকের আয়তনের অনুপাত তাহলে এখানে কী বার করতে হবে, প্রথমটা হচ্ছে 4/3 পাই R³ আর দ্বিতীয় হচ্ছে 4/3 পাই R³, মানে এটা R1³ আর R2³। তাহলে এখানে কী লিখব কি 4/3 পাই R1³ = 4/3 পাই R2³। এবার দেখো কাটাকাটি করে দিচ্ছি, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, বাকি থাকলো কি R³ R1³ আর R2³। তাহলে কী থেকে গেল = এখানে কী থেকে গেল তাহলে যে R1³ = R2³ নাকি। এর পরেরটা আমি মুছে করে দিচ্ছি, পরের স্টেপটা। তাহলে এখানে আমি ভেঙে নিচ্ছি, দেখো = তাহলে কী লিখবো, ওই কথাটাকে উপরে লিখে দিচ্ছি, এখানে বাই করে দিচ্ছি। তাহলে R1³ আর R2³ নাকি। দেখো এটার মান কত আগে বার করেছিলাম আমি 5/4, তাহলে এখানে 5/4 বসিয়ে দিচ্ছি। এখানে দেখো এখানে কিউবটাকে আমি এখানে এরকম করে নিতে পারি, হোল কিউব করে নিতে পারি। কী করবো বলো দেখি, R1/R2 হোল কিউব করে নিলাম। তাহলে এর মানটা তাহলে কত 5/4 বসিয়ে হোল কিউব করে দিলাম। তাহলে এখানে কী হবে তাহলে বলো দেখি, 5 × 5 = 25, 125 মানে 5কে 3বার গুণ করলাম, বুঝলে তো, মানে 5 × 5 × 5 করলাম, 5 × 5 = 25, 125 আর 4কে গুণ করবো 3বার, 4 × 4 × 4, 4 × 4 = 64। তাহলে কত হলো 64। এটা মুছে দিচ্ছে এটা। তাহলে বোঝা গেছে, তাহলে আমাদের বেরোলো 125/64। বুঝতে পারলে। এখানে তোমাদের এটা আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের এটাও মুছে দিচ্ছি। কিন্তু তোমার এখানে প্রশ্নতে কি দেওয়া আছে দেখো, প্রশ্নতে তোমার দেওয়া আছে, উত্তরটা প্রশ্নে দেওয়া আছে, এখানে এর দাগে দেওয়া আছে, অপশানটা দেওয়া আছে কি 5:4 নাকি, বির দাগে দেওয়া আছে 64:125, 64:125, সির দাগে কী দেওয়া আছে 4:5, 4:5, আর ডির দাগে কী দেওয়া আছে 125:64, 125:64। দেখো আমাদের তাহলে কোনটা মিলেছে, আমি আরেকটা লাইন এখানে করে দিচ্ছি। তাহলে কত হবে, এটা আরেক লাইন করে দাও, 125:64, মানে বাইরেকে ইয়েতে পরিণত করে দিলাম, অনুপাতে পরিণত করে দিলাম। তাহলে এখানে কোনটার সঙ্গে মিলছে, ডির দাগেটা ঠিক, ডির দাগের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে তোমরা এর পরবর্তী অংশে নিচে কী লিখবে, অ্যান্সার বলে নাকি, অ্যান্সার এরকম দুটো কোলের মতো দিয়ে দেবে, দিয়ে কী লিখবে ডির দাগ, দিয়ে কী লিখবে 125:64। দেখো এরকম করলে কী হচ্ছে, তুমি পুরো ডিটেলসটা জানো। মাস্টার যদি তোমার স্কুলে খাওয়া দেখে তো মানে বুঝতে পারবে যে এই মেয়েটা কিংবা এই ছেলেটা ভালো করে জেনেছে, তাই এরকম করবে, এরকম করে নিচে এরকম করবে। হয়তো একটু বেশি সময় লাগলে কী হবে, তোমার ডিটেলস জানা হয়ে গেল পুরোটা। বুঝতে পারলে তো। ঠিক আছে, এরপরে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 2-এর 1 দিয়ে কী বলেছে,
দুয়ে দেখে বলেছে সত্য মিথ্যা লেখো। সত্য হলে সত্য লেখা যেতে পারে, পাশে টি লিখে দিতে পারো, আর মিথ্যা হলে মিথ্যাও লিখবে, পাশে এফ লিখে যেতে পারে নাকি। সত্য হলে টি আর মিথ্যা হলে এফ, মানে ট্রু, ঠিক সত্য হলে ট্রু, ট্রু মানে ঠিক, মিথ্যা হলে ফলস, ফলস মানে ভুল, এটা লিখতে বলেছে। দুয়ের একে দেখে কী লেখা আছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে 2 পাই রেডিয়ান। দেখো কি বলেছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, আমি এক ঘড়িটা এঁকে দিচ্ছি, কি বলছে, এরকম একটা ঘড়ি নাকি, তার কি বলেছে, মিনিটের যে কাঁটা আছে, মিনিটের যে কাঁটা আছে, এই মিনিটের কাঁটাটা কি বলছে যে 1 ঘন্টা আবর্তন করে। 1 ঘন্টা মানে পুরোটাই আবর্তন করবে। এবার ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে আবর্তন করে, এই দিক দিয়ে আবর্তন করে নাকি, এই দিকে কিন্তু ঘড়ির কাঁটা আবর্তন করে, বুঝতে পারলো তো। আবর্তন করে 2 পাই রেডিয়ান। কথাটা কিন্তু ভুল, কেন জানো তো, এটা যখন ঘড়ির কাঁটা যখন এদিক দিয়ে ডান দিক, মানে যেদিক দিয়ে ঘড়ির কাঁটা ঘুরে সেদিক দিয়ে ঘুরলে ওটা হচ্ছে মাইনাস পয়েন্ট, মানে ওটা হবে নেগেটিভ, মানে মাইনাস, বুঝলে তো। আর উল্টো দিক দিয়ে যদি হয়, উল্টো দিকটা হবে কি পজিটিভ, প্লাস। তাহলে এখানে তাহলে সঠিক উত্তরটা কী হবে তাহলে, না তাহলে উত্তরটা এখানে কী হবে, তাহলে তোমরা লিখবে, এরকম ছবিটি আঁকার দরকার নেই তোমাদের, তোমরা শুধু কীরকম কী লিখবে, তোমরা লিখবে যে অ্যান্সার বলে, এরকম লিখবে, অ্যান্সার বলে লিখলে, অ্যান্সার লিখে কি মিথ্যা, বুঝতে পারলে। তা তোমাদেরকে তোমরা এটা বলে লিখলে মিথ্যা বলে, পাশেই এফ লিখে দিতে পারো, বুঝতে পারলে। কিন্তু এর সঠিকটা হবে কি -2 হবে, বুঝলে তো, -2 পাই রেডিয়ান, বুঝলে। তোমরা এটা তোমাদের লেখা, তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলে দিলাম, কিন্তু তোমরা লিখবে এটা, বুঝতে পারলে, 2-এর একের দিকে লিখবে অ্যান্সার মিথ্যা, ফলস, বোঝা গেছে। তো এটা মুছে দিচ্ছি, এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 2-এর দেখে, 2-এর দেখে কী বলেছে বলো দেখি, এখানে 2-এর দেখে বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিএডি। তাহলে আমি ছবিটা আঁকি, না আঁকলে বুঝতে পারো না কী বলেছে এখানে, এরকম একটা ত্রিভুজ, বুঝতে পারো। আচ্ছা আমি উত্তরটা আগে বলে দিই, উত্তরটা মিথ্যা হবে, বুঝলে তো। উত্তরটা মিথ্যা, কেন মিথ্যা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা আগে লিখবে কি, আমি বলে দিচ্ছি, এখানে লিখবে মিথ্যা, মিথ্যা, বুঝতে পারলে, অ্যান্সার বলে লিখবে এখানে, হ্যাঁ এরকম লিখে মিথ্যা লিখবে। এবার সেটা কেন মিথ্যা সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, কারণটা কি তোমাদের তো জানতে হবে জিনিসটা, বলে দিচ্ছি শোনো। কী বলেছে, এরকম একটা ত্রিভুজ বলেছে নাকি, ত্রিভুজটা কী বলেছে, এখানে বলি এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ বলেছে। এবার কি বলেছি, এডি লম্ব বিসি, মানে বিসির উপর এডি লম্ব, বুঝলে। এবার এখানে কি বলেছে, সুতরাং এবিডি ও সিএডি, তাহলে সিএডি আর এবিডি, মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সর্বসম দেখাতে বলেছে, মানে সর্বসম বলেছে, এখানে দেখাতে বলেনি, সর্বসম বলেছে। তো এটা সর্বসম হবে না, কারণ কি, মানে এই দুটো ত্রিভুজ সমান হবে না, কারণ হবে না কেন হবে না, দেখো যদি এই কোণটা 90 ডিগ্রি হতো, মানে টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে কিন্তু এই দুটো ত্রিভুজ সর্বসম হতো। কিন্তু এখানে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি নয়, এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমি অর্ধেক 45 ডিগ্রি করে হতো, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম হতো। যেহেতু এই ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রির কথা সেখানে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা নেই, বলা নেই, তাই এই দুটো ত্রিভুজ যে উৎপন্ন হয়েছে এটা কিন্তু সর্বসম নয়, এটা হবে না, এই কথাটা মিথ্যা, তো এই জন্য মিথ্যা লেখা হয়েছে, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 2-এর 3 দেখে কী বলেছে, যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একই সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে উত্তরটা হবে কিন্তু সত্য, বুঝলে। কী লিখবে, অ্যান্সার, শুধু অ্যান্সার দিয়ে একটু কোলন চিহ্ন দিবে, দিয়ে লিখবে সত্য, বুঝতে পারলে। কেন সত্য সেটা আমি বলে দিচ্ছি, শোনো। এবার একটা কি বলেছে এখানে বলেছে কি লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে আমি একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি, এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু হলো। দেখো মাঝখানে কিন্তু কেন্দ্রবিন্দু নাকি,
কেন্দ্রবিন্দু এটা হচ্ছে কি ব্যাসার্ধ, বোঝা যাচ্ছে, এটা হচ্ছে উচ্চতা, বোঝা যাচ্ছে। এবার এখানে কি বলেছে, ব্যাসার্ধ উচ্চতা তীর যোগ উচ্চতা, এটা হচ্ছে তীর যোগ উচ্চতা, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা তীর যোগ উচ্চতা। তীর যোগ সবগুলো সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে এই তিনটি হচ্ছে এই একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। দেখো কি করে হচ্ছে, এটা তো লম্ব, মানে এটার উপরে কিন্তু লম্ব আছে, দেখো এটা অর্ধবৃত্ত, মানে কি, মানে এটা একটা যদি বৃত্তাকার, নিশ্চয় যদি একটা বৃত্তাকার ধরা হয় তাহলে এটা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এটা তো একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে এটা যদি আমি সোজা টানি তাহলে এটা একটা লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এটা তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে, বোঝা গেছে। এবার 90 ডিগ্রি যদি কোণ হয়, এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে মানে উচ্চতা নাকি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা তীর যোগ উচ্চতা, আর এটা উচ্চতা, হাইট বা উচ্চতা লিখে দাও এখানে, বোঝা গেছে। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, দেখো এই যে সমকোণী ত্রিভুজটা, এটা ব্যাসার্ধ একটা বাহু হচ্ছে, আর তীর যোগ বাহু একটা বাহু হচ্ছে, আর উচ্চতা একটা বাহু হচ্ছে, তাহলে কথা তাহলে সত্য কথাটা, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো চারিদিকে কী লেখা আছে, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে এই কথাটা যে সত্যি কি মিথ্যা, এটা যাচাই করে একটু দেখতে হবে নাকি, যাচাই করে দেখি। দেখো এখানে কি বলেছে, শুভেন্দু ও নৌসাদ 1500 টাকা আর একজন 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে ব্যবসায় তাহলে ক্ষতি হয় কত, 75 টাকা ক্ষতি হয়। তাহলে আমি কি লিখব, শুভেন্দু ও নৌসাদের, এখানে আমি লিখব শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত বলো তো, এখানে বলেছে 1500 টাকা ইস্টু 1000 টাকা বলেছে নাকি। এবার দেখো আমি কার্ড করে দিচ্ছি, 2 শূন্য কেটে দাও, এই 2 শূন্য কেটে দাও, তাহলে 5-এ কেটে দাও, 5 3 15, 5 2 10, তাহলে কত হলো, তাহলে 3:2। এবার মোট ক্ষতি কত বলেছে, 75 টাকা, লিখে দাও। অতএব মোট ক্ষতি কত সমান 75 টাকা। এবার এখানে কি বলেছে, শুভেন্দুর ক্ষতি হয়, লিখব যে শুভেন্দুর ক্ষতি হয়, কত ক্ষতি হয় বলো দেখি। দেখো আনুপাতিক ভাগার হিসেবে যদি আমি আগে 3 হবে, আর নিচে কি হবে, 3 আর 2 যোগ হয়ে যাবে, 3 আর 2 যোগ হলে কত, 5 হয়ে যাবে, আর নিচে এখানে গুণিত কত হবে, 75 টাকা হয়ে যাবে নাকি। তাহলে কত দাও কাটারি করলে 15 5 75, 15 সমান কত হচ্ছে, 15 3 45 টাকা। তাহলে দেখো, তাহলে কী লিখবে, শুভেন্দু নৌসাদের মূলধন অনুপাত লিখবে এরকম দিয়ে 1500:1000 কার্ডি করে দিলাম 3:2, মোট ক্ষতি 75 টাকা, শুভেন্দুর ক্ষতি হয় তাহলে কত হবে, কার্ডি করে দেওয়া 15 3 45 টাকা। তাহলে এখানে তোমার এখানে কী দেওয়া আছে, প্রশ্নতে দেওয়া আছে 30 টাকা, তাহলে মিথ্যা। তাহলে এখানে কী লিখবো, যে অ্যান্সার মিথ্যা। বুঝতে পেরেছ। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 3-এর একে দেয় কী বলেছে বলো দেখি, 3-এর একে দিয়েছে যে একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝলে। এবার কি বলেছে যে তাহলে আমি অঙ্কটা করব, কত 3-এর একের দাগে কী লিখব, ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর লিখে দাও, ছোটো আর লিখে দাও, আর সেমি নাকি। অতএব বৃত্তের পরিধি সমান 2πr একক নাকি। এবার দেখো আমি এই মানগুলো বসিয়ে দিচ্ছি, মানগুলো 2π এর মান হচ্ছে 22/7 নাকি, 22/7 লিখে দিলাম ইন্টু আর, বোঝা গেছে।
এখানে কি লিখব, একক বলে। সমান তাহলে কত হলো, 22 দিয়ে 44 নাকি, তাহলে 44/7 নাকি। আচ্ছা দেখো আমি এখানে সেমি লিখেছিলাম, এগুলো সেমি লিখবো, একক লিখবো না। হ্যাঁ, এখানে সেমি লিখলে ভালো, সেমিই হবে এখানটা, যেহেতু সেমি সেকেন্ড লিখেছিলাম সেমি, এটাও সেমি হবে, তো এটাও সেমি হবে। বোঝা গেছে। এরপরে আমি এটা মুছে দিয়ে এর নেক্সট পার্টটা করে দিচ্ছি। এর পরের স্টেপে লিখব কি, যে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করে এখানে কত বার করেছিলাম, 44r/7 বার করেছিলাম। কি লিখব, 44r/7 সেমি বৃত্তচাপ নাকি, সেমি বৃত্তচাপ হলো। এবার 1 রেডিয়ান কোণ উৎপন্ন করে কত হবে, তাহলে নিচে হয়ে যাবে এটা 44r/7 গুণিতক, তাহলে কত হবে 2π নাকি। এবার দেখো প্রশ্নতে আমার দেওয়া আছে, এখানে প্রশ্নতে কি দেওয়া আছে, যে π/16 নাকি, এখানে তাহলে কত হবে π/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে, এখানে কত হয়ে যাবে 44r নাকি /7 গুণিতক 2π ইন্টু কত হচ্ছে π/16। বোঝা গেছে। এবার দেখো কাটাকাটি করে দিচ্ছি, এখানে পাই কেটে দাও, এই পাই কেটে দাও নাকি। এরপরে কি কাটবে, 2 কেটে দাও, 2 কেটে দিলে 2 2 4, 2 2 4 কেটে দিলাম, আবার 2 কেটে দাও, 2 কেটে দিলে কত হচ্ছে 2 1 2, 2 1 2, এখানে 2 8 16 হলো। তাহলে কত হলো, তাহলে এখানে 11r নাকি, 11r/8 সাথে 56 নাকি গো, এটা সেমি বৃত্তচাপ হলো। এরপরে আমি এটা মুছে দিয়ে নেক্সট পার্টটা করে দিচ্ছি। দেখো এরপরে কী হবে, যেটা বার করেছিলাম আমি, কত বার করেছিলাম 11r নাকি /56 বার করেছিলাম নাকি। এখানে লিখবে প্রশ্নানুসারে বা প্রশ্নানুসারে লিখে দেবে, কি লিখবে, প্রশ্নানুসারে এত সেমি, আচ্ছা সেমি লেখা দরকার নেই, এটা সমান আমার এখানে বইতে দেওয়া আছে কত, 11r/56 ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে, একটি বৃত্তের কত সেমি বৃত্তচাপ বলেছে, এখানে 5.5 সেমি বৃত্তচাপ। তাহলে এখানে কী লিখব, 5.5। এবার দেখো কি করবো, এখানে বা আমি এইটাকে এরকম করে লিখতে পারি, এরকম 11/56 আমি এখানে ইন্টু আর করে দিতে পারি, ইকুয়াল টু কত করবো 5.5। বোঝা গেছে। বা তাহলে কত হবে বলো তো, এখানে বা আর ইকুয়াল টু তাহলে কত হবে, আচ্ছা এরকম, আচ্ছা লিখে দাও 5.5, তাহলে এটা এর সঙ্গে গুণের আকার আছে, তাহলে এদিকে যাচ্ছে ভাগের আকার হয়ে যাবে, তাহলে ভাজিতক তাহলে কত হবে 11/56, এটাকে সলভ করে দাও, ইকুয়াল টু তাহলে কত হবে 5.5 গুণিতক 56/11। বোঝা গেছে। তাহলে 11 5 55, 0.5 হয়ে গেল। এবার এটা গুণ করে দাও, কত গুণ করলে কত হবে 5 6 30, 0 হাতে 3, 5 5 25, 26 27 28, দশমিকটা এখানে হয়ে যাবে। তাহলে এটা কি সেমি। তাহলে এখানে উত্তরটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, বুঝতে পারে। এখানে কি বলেছে, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি বৃত্তের ব্যাসার্ধ আর ধরেছিলাম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরিয়ে পড়েছে। তাহলে কী লিখবো, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 28 সেমি। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো কি লেখা আছে, 2-এর দাগে 3-এর 2-এর দাগে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন হচ্ছে কত 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এখানে বলেছি, তাহলে আমি এখানে লিখে নেব কি, লম্ববৃত্তাকার আগে লিখব কি, এখানে লিখে দেবো যে ধরি বৃত্তাকার
শঙ্কুর ব্যাসার্ধ সমান আর, নাকি আর সেমি, নাকি এখানে সেমি লিখে দিলাম। বুঝতে পারলে? এবার এখানে কি আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা মানে হাইট, নাকি ইকুয়াল টু 12 সেমি। এখানে দেওয়া আছে 12 সেমি উচ্চতা। তাহলে কী করবো, তাহলে শঙ্কুর বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তন বার করবো। লিখব কি, অতএব শঙ্কুটির আয়তন কী লিখবো তাহলে, ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। বোঝা গেছে? এবার দেখো আমি এটার মান বসিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি লিখছি এদিকে ইকুয়াল টু 1/3 পাইটা থাক, নাকি আর এর মানটা এখানে কত আছে বলতে, 12, নাকি তাহলে 12 স্কোয়ার হবে এখানটা, তাহলে 12 স্কোয়ার, ও না সরি ভুল বললাম, 12 না, 8টা তো 8 থাকবে, 8 স্কোয়ার এই হচ্ছে কত 12, লিখে দাও। হয়ে গেল। এখানে কী লিখবো, ঘন সেমি বলে, নাকি কাট করে দাও, 3 4 12, তাহলে কত হলো ইকুয়াল টু, তাহলে কত হলো 4 পাই আর স্কোয়ার, তাহলে কত হলো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে না, আমি এরপরে এটা মুছে দিয়ে নেক্সট পার্টটা করে দিচ্ছি। প্রশ্নানুসারে কী লিখব, আমি এখানে বার করেছিলাম 4, নাকি পাই আর স্কোয়ার বার করেছি, ইকুয়াল টু এখানে আমার প্রশ্নতে দেওয়া আছে কি 100 পাই দেওয়া আছে, 100 পাই, নাকি। এবার আগে আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো বা আর স্কোয়ার ইকুয়াল তাহলে কত হবে, 100 পাই বাই তাহলে 4 পাই, নাকি কাটাটি করে দাও, কাটে পাই কেটে দিলাম, আর 4 কেটে দাও, 25 4 100 হয়ে গেল। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 25 হয়ে গেল, বা আর ইকুয়াল টু তাহলে কত হবে, √25 হয়ে গেল, নাকি বা আর ইকুয়াল টু 5। তাহলে প্রশ্নটা কী হয়েছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের কত, 5 সেমি বেরিয়ে গেল। লিখব অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেমি। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3-এর 1-এ দেখে লেখা আছে এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। দেখো এই ভেদের অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে আমি তোমাদেরকে এই সমস্ত ক্লাসগুলো করিয়েছি। তোমরা যদি না দেখে থাকো একবার ইজি, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে তোমরা দেখে নেবে, কারণ কি এগুলো একবারে ইজি। দেখবে তোমরা যখন ক্লাসটা করবে, তোমরা যখন দেখবে জিনিসগুলো একবারে দেখবে ইজি, মানে কোনো কঠিন বলতে কোনো জিনিস থাকবে না, একবারে সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছি, নাকি। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, গিয়ে দেখে নেবে, ভেদের একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেটা মারবে, একবারে ইজি দেখবে, একবার সহজ লাগবে অঙ্কগুলো, বুঝলে তো। তাহলে দেখো আমি এখানে করছি অঙ্কটা, দেখো এখানে কী আছে, এক্স সমানুপাতি ওয়াই জেড। আমি এই কথাটা এখানে লিখছি, কী লিখবো, এক্স সমানুপাতি ওয়াই জেড। বোঝা গেছে? এবার দেখো আমি সমানুপাতি চিহ্নটা তুলে দেবো, তুলে দিলে কী লিখবো, তাহলে অতএব এক্স লিখলাম, সমানুপাতি চিহ্নটা তুলে দিয়ে একটা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন যেই এখানে সমানুপাতি চিহ্নটা তুলে দিচ্ছি, সমান চিহ্ন লিখবো, তার সঙ্গে আর কী করতে হবে, তার সঙ্গে একটা ধ্রুবক বসাতে হবে। ধ্রুবক পদটা কে ধরে নিলাম, নাকি ইন্টু ওয়াই জেড যেরকম সেরকম লিখে দিলাম। এবার দেখো আমি এটাকে ভাঙলাম, কিন্তু এখানে আর একটা আছে, দেখো ওয়াই সমানুপাতি জেড এক্স দেওয়া আছে, আমি এদিকে একটা আবার ভেঙে নিচ্ছি। দেখো এখানে আমি এরকম করে ভেঙে নিচ্ছি, এখানে দেখো কি এখানে লেখা আছে ওয়াই সমানুপাতি জেড এক্স। বোঝা গেছে? তাহলে একই রকম অতএব তাহলে কী লিখবো, ওয়াই ইকুয়াল টু, তাহলে কী লিখবো, একটা কে নয়, এটা দেখো একই, যেহেতু একটা অঙ্কে দুটো এরকম সমানুপাতি বলে দেওয়া আছে, তাহলে এখানে আমি কে ধরতে পারবো না, একটা ধরেছি কে আর একটা অন্য কিছু ধরে নেবো। আমি ধরো এম ধরে নিচ্ছি, নাকি এম ধরে নিলাম, এম একটা ধ্রুবক ধরে নিলাম, আর জেড এক্স লিখে দিলাম। তাহলে কে আর এম কী হলো বলো দেখি, কে আর এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে দিতে হবে। এখানে কী লিখবে, কে ও
এম হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এরকম লিখে দেবে। এবার দেখো আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, এখানে ওয়াইয়ের মান কী আছে বলতে কি এম জেড এক্স, এখানে কিন্তু ওয়াই লেখা আছে, আমি ওইটা এখানটায় বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে কী লিখবো, বা এক্স ইকুয়াল টু কে কে লিখে দিলাম, ওয়াইয়ের জায়গায় তিনি কী লিখবো এম জেড এক্স, এখানে লিখবো কি এম জেড এক্স লিখে দিলাম। তাহলে এখানে কার মান বসালাম, ওয়াইয়ের মানটা এখানে বসালাম, এখানে লিখে দেবো কি ওয়াইয়ের মান বসাইলাম। তাহলে কী লিখবো, তাহলে ওয়াইয়ের মান বসাইলাম, হয়ে গেছে। দেখো আমি এখানে কে লিখলাম, ওয়াইয়ের মানটা লিখলাম, এম জেড এক্স লিখলাম, কিন্তু এখানে আরও একটা জেড থেকে গেছে, সেই জেডটাও এখানে লিখে দেব, বোঝা গেছে। এবার দেখো আমি এটাকে সলভ করে নিচ্ছি, বা তাহলে কী হলো এক্স ইকুয়াল টু কে ইন্টু এম ইন্টু জেড ইন্টু এক্স ইন্টু, দেখো এখানে যেহেতু জেড দুটো আছে আমি জেড স্কোয়ার দিয়ে দিচ্ছি, আর এখানে এক্স এক্স লিখে দিলাম, আর তাহলে আর কিছু নেই, তাহলে বোঝা গেছে। তাহলে এবার এখানে দেখো আমি এখানে এই এক্সটা কেটে দিলাম নাকি, তাহলে এখানে কী থাকলো বলো, এখানে এক থাকলো, আর এদিকে কী থাকলো, এদিকে থাকলো কে এম জেড স্কোয়ার, তাহলে কে এম জেড স্কোয়ার থাকলো, বোঝা গেছে। এবার আমি দেখো কে আর এম দুটো ভেদ ধ্রুবক, আর এখানে জেড স্কোয়ার, আমি জেড স্কোয়ারের মানটা বার করতে দিচ্ছি। দেখো তাহলে কী করবো, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 1/km, বোঝা গেছে। এবার কী লিখবো, বা জেড ইকুয়াল টু দুটো বা দেখো প্লাস মাইনাস লিখতে হবে, প্লাস মাইনাস 1/km, বোঝা যাচ্ছে। তাহলে 1/kmটা কী বলো দেখি, এটা তো একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে কী লিখবো, অতএব জেড ইকুয়াল টু, এটা তো দেখো 1/km হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আমি এখানেই বলেছি দেখো 1/km, এবার এটা এখানে লিখে দিয়েছিলাম কে ও এম হলো অশূন্য ভেদ ধ্রুবক লিখেছি এখানে, তাই এখানে কী লিখবো, তাহলে জেড ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেছে। তাহলে আমার এখানে কি প্রমাণ করতে হয়েছিল, যে এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখো জেটের মান বার করেছি, জেটের মান কী বেরিয়েছে, অশূন্য ভেদ ধ্রুবক বেরিয়েছে নাকি, তাহলে এখানে কী লিখবো, প্রমাণিত, বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো চারিদিকে কী বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দেখো আমি আর এই উপদ্রব করছি না, কারণ এমনিতেই আমার ভিডিওটা খুব বড় হয়ে গেছে নাকি, আমি আর করছি না, আমি তোমাদের বলে দিচ্ছি এটা করতে গেছে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা, পেজ নাম্বার তোমাদের বইতে, তোমাদের বইয়ের 285 নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে, উপপাদ্য 49, বুঝলে, এটা তোমরা করে নেবে। ঠিক আছে, আজকের নয়, নেক্সট ভিডিওতে দেখা হবে।